হ্যাঁ, তোমরা কেমন আছো? করোনা পরিস্থিতি কিন্তু দেশে খুব খারাপ। তোমরা সবাই সাবধান আছো তো? তোমার পরিবারের সবাই সুস্থ আছে? সরকার তো নতুন 18 একটা নির্দেশনা দিয়েছে করোনা স্বাস্থ্যবিধি সম্পর্কে। সবাই সেটা আমরা মেনে চলার চেষ্টা করি, কারণ অত্যন্ত ভয়ানক রূপ ধারণ করেছে কিন্তু করোনা। তো যদি আমরা সবাই সুস্থ আছি, সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। চলো আমরা আজকে নতুন বিষয়ে যাব। দেখুন, আমরা বিভিন্ন পদার্থ পাই, দেখি। এই পদার্থ গঠিত হয় কি দ্বারা? অণু, পরমাণু দ্বারা। এখন যদি বলি এই অণুতে পরমাণুগুলো থাকে কার মাধ্যমে, কেন থাকে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা যেটা পাবো তাকে আমরা বলি কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। তাহলে এখন যদি বলি কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন কি বা কাকে বলে বা বলতে কি বুঝি, তাহলে আমরা সংজ্ঞা কি বলবো? যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলবো কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। যেমন দেখো, আমরা যদি বলি এই হাইড্রোজেন বললে কিন্তু H2 লিখি, H2 এখানে যদি কার্বন সংখ্যা লিখি H বন্ড H, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু এই যে বন্ধনের মাধ্যমে আছে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। তার সঙ্গে বলা হচ্ছে, ভাবো তো এই দুইটা পরমাণুর মধ্যে যদি কোন রূপ আকর্ষণ না থাকবে তাহলে তারা দুইটা একসাথে থাকবে কেন? যেহেতু তারা একসাথে আছে, তাহলে আমরা বলতে পারি এদের মধ্যে পারস্পরিক একটা আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বলের কারণে ওই পরমাণু দুইটা একসাথে আছে। শুধু এই যে আমরা হাইড্রোজেন কেন, আমরা যদি এখন অ্যামোনিয়ার কথা ভাবি, NH3, এটা যদি আমরা গাঠনিক সংখ্যা দেখি, দেখো একটা নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু বন্ধনে আবদ্ধ। তাহলে এখানে এই তিনটা হাইড্রোজেন পরমাণু আর একটা নাইট্রোজেন পরমাণুর মধ্যে কোনো যদি আকর্ষণ না থাকবে তাহলে তো তারা একসাথে থাকবে না। যদি তারা একসাথে আছে তাহলে ওই একটা নাইট্রোজেন পরমাণু আর তিনটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে অবশ্যই আকর্ষণ বল কাজ করছে। সেই আকর্ষণ বলকে আমরা বলবো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। সংজ্ঞাটা বলা হয়েছে প্রথমে যেটা বললাম, যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে, সেই আকর্ষণ বলকে আমরা বলবো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। ক্লিয়ার সংজ্ঞা? এখন যদি সংজ্ঞা আমরা ভালো মতো বুঝি, তাইলে এটা তো বুঝছি যে দেখো পদার্থের ভৌত অবস্থা প্রধানত তিনটা, কঠিন, তরল, গ্যাসীয়। তো প্রত্যেকটা পদার্থে তো অণু পরমাণু দ্বারা গঠিত। তাহলে পদার্থের ভৌত অবস্থা ডিফারেন্ট হওয়ার কারণ কি? তাহলে বুঝতে হবে এই যে পদার্থে বিদ্যমান অণুসমূহে যে পরমাণুগুলো থাকে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলকেই তো আমরা বললাম কেমিক্যাল বন্ড। এই কেমিক্যাল বন্ড বা আকর্ষণ বল মনে হয়, তাহলে মনে হবে কেন? যেহেতু বাস্তবে দেখতেছি পদার্থের ভৌত অবস্থা বিভিন্ন, তাহলে অবশ্যই এদের অণুসমূহে বিদ্যমান পরমাণু সমূহের মধ্যবর্তী আকর্ষণ বলও বিভিন্ন। আকর্ষণ বল যদি একই হতো, ভেবে দেখো, তাহলে কিন্তু পৃথিবীতে সকল পদার্থের ভৌত অবস্থা একই হতো। সে কঠিন, না হলে তরল, নাহলে গ্যাসীয়, যাই হোক একটা হতো। যেহেতু আমরা বিবিধ ভৌত অবস্থা দেখি, তাহলে আমরা ওইখান থেকে বলতে পারি যে পদার্থে অণুসমূহের মধ্যবর্তী যে পরমাণু তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান নিশ্চিত বিভিন্ন। আর আকর্ষণ বল বিভিন্ন, তাই তো আমরা জানি বন্ধনও বিভিন্ন, তাই না? তাহলে আকর্ষণ বল যদি একই হতো তাহলে বন্ধন কিন্তু একটাই হতো, পদার্থের ভৌত অবস্থা একটাই হতো। যেহেতু পদার্থের ভৌত অবস্থা আমরা দেখছি বিভিন্ন, তাহলে পদার্থের অণুতে বিদ্যমান পরমাণুর সমূহের মধ্যবর্তী আকর্ষণও বিভিন্ন। আর আকর্ষণ বিভিন্ন, তাইতে বন্ধনও বিভিন্ন। বুঝতে পারছি? বন্ধন বিভিন্ন। এবার আমরা ওই বিভিন্ন প্রকার বন্ধন সম্পর্কে একে একে বিস্তারিত আলোচনা যাব। এই কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন হচ্ছে প্রধানত 4 প্রকার। 1, তড়িৎযোজী বা আয়নিক বন্ড, সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড, সন্নিবেশ সমযোজী বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, আর একটা হচ্ছে ধাতব বন্ধন বা মেটালিক বন্ড। ওকে,
এই সাইডটা আমরা পরে বিস্তারিত প্রত্যেকটা একে একে আলোচনা করব। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই তড়িৎযোজী বা আয়নিক বন্ড, এটাই আমরা দেখব আজকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সবাই আমরা অনেক সুন্দর করে বোঝার চেষ্টা করব। না বুঝলে, যে বুঝবে না, যেখানে যা সমস্যা স্যারকে বলবো স্যার বুঝি নাই, যতক্ষণ না বুঝবো ততক্ষণ স্যার সাহায্য করবে, কিন্তু না বুঝে আমরা এখান থেকে কেউ বের হবো না। ওকে, তাহলে আমরা দেখবো কি তড়িৎযোজী বা আয়নিক বন্ড। এই তড়িৎযোজী শব্দটা ঠিক আমরা যদি ইংরেজি শব্দ আয়নিক লিখি তাহলে ব্যাপারটা খুব সহজ হবে। আয়নিক বন্ড, দেখো তো এই আয়নিক শব্দটা আসে কি থেকে? আয়ন থেকে। এই যে আয়ন থেকে। এবার যদি বলি আয়ন কাকে বলে, তাহলে একটা জিনিস সাথে বোঝা যাচ্ছে যে তড়িৎযোজী বা আয়নিক বন্ধনের মধ্যে আয়নের একটা সম্পর্ক আছে। এখন যদি বলি আয়ন কাকে বলে, আমি সঙ্গে বলে দিচ্ছি, তোমরা জানো আমি জানি, তারপরে সবার উদ্দেশ্যে বলছি। আধান নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ কোন মৌলের পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণ করলে যে ধনাত্মক বা ঋণাত্মক আধানগ্রস্ত হয় তাকেই বলা হয় আয়ন। আমি আবার বলছি, আধান নিরপেক্ষ কোন মৌলের পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণ করলে যে ধনাত্মক বা ঋণাত্মক আদান প্রাপ্ত হয়, ওই ধনাত্মক বা ঋণাত্মক আদানগ্রস্ত মৌলের পরমাণুকে আমরা বলবো আয়ন। তাহলে সংজ্ঞা থেকে বুঝতে পারা উচিত যে আয়ন কিন্তু কয় প্রকার হচ্ছে? দুই প্রকারের। যদি কোনো মৌলের পরমাণু এটা দান করে তাহলে হচ্ছে ধনাত্মক আয়ন, যেটাকে আমরা বলি ক্যাটায়ন। আর কোন মৌলের পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তখন সৃষ্টি হবে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা সংজ্ঞা বের হয়ে গেল, যে আরেকটা কোশ্চেন, যেমন আয়নের শ্রেণীবিভাগ। তাহলে আয়ন আমরা কাকে বলে জানলাম, আয়নের ওই সংজ্ঞা থেকে আমরা দুইটা মেসেজ পাচ্ছিলাম। তাইতে আয়নের শ্রেণীবিভাগ আমরা বলতে পারি দুইটা, এক ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, অন্যদিকে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। তার মানে ধনাত্মক আয়নকে আমরা বলবো ক্যাটায়ন আর ঋণাত্মক আয়নকে বলবো অ্যানায়ন। এখন যদি বলি কিভাবে সৃষ্টি হয়, মৌলের পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে যে আয়ন সৃষ্টি হবে তাকে আমরা বলবো ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। আর কোন মৌলের পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে যে আয়ন তৈরি হবে তাকে বলবো ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। ওকে, এবার আসি তাহলে এই যে ধনাত্মক আয়ন, তাহলে আয়ন কয়টা পেলাম? দুই প্রকার, একটা ধনাত্মক আয়ন, একটা হচ্ছে ঋণাত্মক আয়ন। আর এই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন দেখো তো পরস্পর বিপরীত আয়ন কিনা। আর আমরা জানি বিপরীত আয়ন পরস্পরকে তীব্রভাবে আকর্ষণ করে, আর ওই আকর্ষণটাকে আমরা বলবো এই যে তড়িৎযোজী বন্ড বা আয়নিক বন্ড। ওকে, তার মানে আমরা কিন্তু মূল জায়গায় পৌঁছে গেলাম। ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন যেহেতু বিপরীত আয়ন, এটাকে আয়ন থেকে আয়নিক, আমরা সেই আয়নিক মানে তড়িৎযোজী, তাহলে ওখানে চলে গেলাম। আয়ন থেকে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা বলবো আয়নিক বন্ধন। আমি আবার বলছি সংজ্ঞা, ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এখন কোশ্চেন হলো যে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন সৃষ্টির সংজ্ঞা তো আমরা খুব সহজে বুঝলাম। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার কে বা কারা ধনাত্মক হবে আর কে বা কারা ঋণাত্মক হবে, এটা আমরা বুঝবো কি করে? বোঝার একদম খুব সহজ উপায় আছে, আমি বলে দিচ্ছি সিস্টেমটা। আমাদের প্রথম কাজ হবে ইলেকট্রোমিনারটা সঠিকভাবে করতে শিখতে হবে। ইলেকট্রোমিনার যদি তুমি সঠিকভাবে প্রপারলি করতে পারো তাহলে বাদ বাকি কাজ অত্যন্ত সহজ, একদম সহজ। ইলেকট্রোমিনার সঠিকভাবে করবা। আর একটা জিনিস তোমাকে শিখতে হবে, সে আছে ইলেকট্রোমিনারের সাপেক্ষে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তর তথা বহিঃস্থিত স্তরের মোট ইলেকট্রনের সংখ্যা কত সেটা আমাদের সঠিকভাবে নির্ণয় করতে শিখতে হবে। এই ইলেকট্রোমিনার আর বহিঃস্থিত ইলেকট্রনের সংখ্যা যদি তুমি সঠিকভাবে ধরতে পারো তাহলে বাদ বাকি কাজ আর তোমার কষ্ট করে করা লাগবে না,
ওই ইলেকট্রন বিন্যাস তোমাকে বলবে কি করা লাগবে, কেন করা লাগবে। তার আগে একটা কথা বলে রাখি, আমরা জানি সকল মৌলই চাই তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করতে। আর এই সুস্থিত নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কাঠামো মানে কি? অষ্ট কাঠামো, ব্যতিক্রম হিলিয়াম। এই কাঠামো অর্জনের উপায় আছে কয়টা? তিনটা। হয় ইলেকট্রন দান করে, না হলে ইলেকট্রন গ্রহণ করে, না হয় ইলেকট্রন শেয়ার করে। এখন প্রশ্ন হতে পারে যে কারা ইলেকট্রন দান করবে, কারাই বা ইলেকট্রন গ্রহণ করবে, আর কারাই বা ইলেকট্রন শেয়ার করবে। একদম সহজ উপায় আমি বলে দিচ্ছি, শুধু একটু মনে রাখলে হবে। যেসব মৌলের পরমাণু সর্বশেষ শক্তি স্তরে, এই যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা যদি 1 থেকে 3 থাকে তাহলে তারা ইলেকট্রন দান করবে। যাদের শেষ ইলেকট্রন সংখ্যা 4 তারা ইলেকট্রন শেয়ার করবে। আর যাদের শেষ ইলেকট্রন সংখ্যা 5 থেকে 7 তারা ইলেকট্রন গ্রহণ করবে। ফলে আমরা সঠিক ইলেকট্রন লিখলাম, বৈশিষ্ট্যটা সঠিকভাবে চিনলাম। আর এই রেঞ্জটা বা লিমিটটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে দেখো কে কি দান করবে, না গ্রহণ করবে, না শেয়ার করবে আমরা স্পষ্ট ধরতে পারবো, বুঝতে পারবো, সেটাই তাহলে লিখতে পারবো। যেমন একটা উদাহরণ আমরা দেখি। সাপোজ তোমার মনে করো মধ্যভাগে একটা যৌগ দেওয়া থাকলো, বলা হলো এই যৌগে কোন ধরনের বন্ধন আছে ওর গঠন বিশ্লেষণ করে। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আছে আমাদের এই মুহূর্তে। তখন আমি সিস্টেমটা সহজ করে শেখাই দিচ্ছি। উদ্দীপকে যে যৌগটা দেওয়া থাকবে, যেহেতু যৌগ তার নিশ্চিত তার মধ্যে একাধিক মৌল আছে, সেই মৌল সমূহের সঠিক ইলেকট্রন বিন্যাস, বৈশিষ্ট্য সঠিকভাবে চিহ্নিতকরণ আর ওই লিমিটটা মিলায়। এই তিনটা কাজ করলে বাদ বাকি কাজ আপনাদের হয়ে যাবে। এখানে মৌল আছে কি? সোডিয়াম, পারমাণবিক সংখ্যা কত? 11, ক্লোরিন পারমাণবিক সংখ্যা 17। এই যদি আমরা ইলেকট্রনে লিখি 1s2 2s2 2p6 3s1, আর একটা যদি আমরা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 না দেখো 5 বলে আমাদের 17 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো ইলেকট্রন কি বলছে যে সোডিয়াম বৈশিষ্ট্য ইলেকট্রন আছে একটা। দেখো তো এই লিমিট কি বলে? যাদের বৈশিষ্ট্য ইলেকট্রন সংখ্যা 1 তারা কি করবে? একটা ইলেকট্রন দান করবে, তাই না? এই একটা ইলেকট্রন দান করবে। হ্যাঁ, তাহলে সোডিয়াম কি দেখলে একটা ইলেকট্রন দান করতে দান করাই দিই। এই সোডিয়াম ইলেকট্রন আছে বললো ওই সঠিক ইলেকট্রন বিন্যাস, সঠিক বৈশিষ্ট্য তার ওই লিমিটে মনে থাকলে কে কি করবে তোমার করা লাগবে, ও করাই নেবে। তাহলে একটা দান করবে, তা করাই দাও। আমরা যদি কোনো মৌলিক পরমাণু যে একটা দান করে তার মধ্যে সে কটা প্লাস হয়, একটা দান করছে 1 প্লাস, তাহলে এটাকে ধনাত্মক হয়। অন্যদিকে পলিনিক ইলেকট্রন করে কি দেখছি, ওর বৈশিষ্ট্য ইলেকট্রন সংখ্যা কত? 7। তাহলে ওর অষ্টক পূরণের জন্য অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় আর্গনে যাওয়ার জন্য একটা ইলেকট্রন দরকার। তাহলে কি করবে? সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করে দিচ্ছে, এই সোডিয়ামের সে একটা অ্যাক্টিভ ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে এই ক্লোরাইড আয়ন হয়ে গেল। দেখো এই দুইটা আমরা যদি যোগ করি আমরা জানি সমান জিনিস উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায়। তাহলে এটা আর এটা বাদ গেল, তাহলে এইখানে থাকছে কি সোডিয়াম প্লাস ক্লোরিন, এই পাশে দেখো সোডিয়াম আয়ন আর কি ক্লোরাইড আয়ন। এটা ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, বিপরীত আয়ন পরস্পরকে তীব্রভাবে আকর্ষণ করবে। সেই আকর্ষণকে আমরা বলবো আয়নিক বন্ধন। ওকে, তাই স্যার দেখো প্রথমে কিন্তু তোমাদের এই সংজ্ঞাটা বলছিল যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হবে তাকে আমরা বলবো আয়নিক বন্ধন। এই যে ধনাত্মক হয়েছে ঋণাত্মক হয়েছে এদের মধ্যে আকর্ষণ করছে, এই বন্ধন হয়ে গেছে, এই সোডিয়াম ক্লোরাইড পেয়ে গেল। তাহলে এই উদ্দীপকে যে যৌগটা দেওয়া ছিল এই সোডিয়াম ক্লোরাইড, যেমন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে বন্ধন, এই বন্ধন গঠিত হওয়ার আগে সোডিয়াম ধনাত্মক হয়েছিল, ক্লোরিন ঋণাত্মক হয়েছিল। তাই তো আমরা বলছিলাম সংজ্ঞায় ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হবে তাকে আমরা বলবো আয়নিক বন্ধন। আর আমরা জানি যে বন্ধনের মধ্যে যে যৌগ গঠিত হয় তাকে সেই যৌগ বলা হয়। অর্থাৎ আয়নিক বন্ধন আছে, ফলাফল সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। কারো কোনো সমস্যা আছে কিনা বলো? একদম ইজিলি চলে আসবো আমরা। সঠিক ইলেকট্রন বিন্যাস, সঠিক বৈশিষ্ট্য চিহ্নিত করুন আর এই ইলেকট্রন মনে রাখবো, তাহলে আর কারো কিছু করা লাগবে। ওকে, তাহলে আমরা কিন্তু আয়নিক বন্ধনের একটা উদাহরণ দেখলাম। আমরা পরবর্তী ক্লাসে এনে আরো বিস্তারিত আলোচনা করব। তারপরে তোমরা এই উদাহরণটা বাসায় গিয়ে দেখবা, আরো বইতে আরো সংশ্লিষ্ট অনেক উদাহরণ থাকতে পারে দেখবো। যদি
বুঝতে কারো কোনো সমস্যা হয় বাসায় গিয়ে, তাহলে স্যার অনলাইনে যদি দেখো আছে, অনলাইনে যোগাযোগ করলে অবশ্যই তোমাদেরকে আমি সাথে সাথে সাহায্য করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর করোনার স্বাস্থ্যবিধি সবাই মেনে চলার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।